গাড়ি নকশা প্রতিযোগিতার আয়োজন করেছে জাইকা। চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে 4টি দল। জীবনের জন্য সাঁতার লক্ষ্যে প্রশিক্ষণ দিচ্ছে একটি সংগঠন। পানিতে ডুবে মৃত্যু ঠেকানোর উদ্যোগ। বায়োগ্যাসের সুবিধা পাচ্ছে ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। 278টি পরিবারের জীবন মানের উন্নয়ন হয়েছে। স্বাগত আশার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। জায়গার আয়োজনে চলছে গাড়ি নকশা প্রতিযোগিতা ইকো রান। এই ইকো রানের মধ্য দিয়ে বের করে আনা হবে সবচেয়ে কম জ্বালানি খরচে গাড়ি চলতে পারে এরকম একটি প্রতিযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জায়গা আয়োজন করেছে এবং এটির প্রথম পর্বটি শেষ হলো। পরবর্তীতে আগামী ডিসেম্বর মাসের 18 তারিখে এটির দ্বিতীয় পর্ব চলবে। আমরা দেখে নিই এই বিষয়ে একটি প্রতিবেদন। বাঁশ, কাঠ, ফোম ব্যবহার করে অবিশ্বাস্য দামে গাড়ি ক্রেতার হাতে তুলে দিতে চান এই শিক্ষার্থীরা। অভিনব এমন সব ধারণার দেখা মিলল ইকোরান বাংলাদেশ 2015 এ গাড়ি নকশা প্রতিযোগিতায়। আমি মনে করতেছি এটা একটা প্ল্যাটফর্ম পুরো বাংলাদেশকে দেখানোর জন্য যে হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়াররা বসে নেই, আমরা তাদের জন্য কাজ করতেছি, আমরা আমার দেশের জন্য কাজ করতেছি। এখানে যে 4টা টিম ছিল তারা প্রত্যেকেই খুব কম দামে গাড়ি ম্যানুফ্যাকচার করার কথা বলেছে এবং আমি আশাবাদী যে তারা প্রত্যেকে এটা পারবে। গভর্নমেন্ট নানা জায়গায় বিভিন্ন রকম টাকা খরচ করে, অপব্যয় হয়, অনেক টাকা ফেরত চলে যায়। তো সেই টাকাগুলো যদি এই তরুণ প্রকৌশলীদেরকে দেওয়া যেত, তারা খুব সম্ভবত বাংলাদেশের চেহারাটা পাল্টে দিতে পারতো। অনেক দলকে পেছনে ফেলে এই প্রতিযোগিতার সেরা 4-এ উঠে এসেছে বুয়েটের দুটি দল, বুয়েট হেফাস্টাস ও বুয়েট ক্যারাভান। বাকি দুটি দল আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের লুমিনাস আর MISTর টিম মোটোমিস্ট। এ মেধাবীরা বদলে দিতে চায় বাংলাদেশের গাড়ির বাজারটিকেই। তবে তার জন্য তাদের চাওয়া এ খাতে প্রয়োজনীয় বিনিয়োগ। এটার থেকে জুনিয়ররাও অনুপ্রেরণা পাবে, ওরাও ভবিষ্যতে পার্টিসিপেট করতে চাবে। এভাবে করে আস্তে আস্তে বাংলাদেশ এক সময় যাবে যে আমরা নিজেরাই গাড়ি তৈরি করতে পারবো। আমাদের আর এত টাকা খরচ করে ট্যাক্স দিয়ে অন্য দেশকে রেভিনিউ বাড়িয়ে ওদের গাড়ি চালানো লাগবে না। এই যে প্রকল্পটা, এই যে ডিজাইন কম্পিটিশনটা, এটার জন্য আমরা আসলে বুঝতে পারছি যে আসল ইঞ্জিনিয়ারিংটা আসল কিভাবে আমাদের অ্যাপ্রোচ নেওয়া উচিত, কাজগুলো কিভাবে করা উচিত, আমরা কিভাবে মানে উপযুক্ত প্রকৌশলী হতে পারবো, সেটার জন্য আমরা অনেকটা হেল্প করছি এটা। জাইকার আয়োজনে এই প্রতিযোগিতার অন্যতম বিচারক যন্ত্রকৌশল প্রকৌশলী আব্দুল হক। তিনি প্রচণ্ড আশাবাদী মেধাবী এ তরুণদের নিয়ে। অর্থাৎ বাংলাদেশকে যদি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড হতে হয়, তাহলে এই জায়গায় অনেক বেশি বিনিয়োগ দরকার এবং ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির একটা রিলেশনশিপ আরও অনেক বেশি করে আরও নিবিড়ভাবে এস্টাবলিশ করা দরকার। তাহলেই শুধুমাত্র আমরা সৃজনশীল জায়গায়, এগুলো কিন্তু অনেক সৃজনশীল ইনোভেটিভ জায়গায় অনেক টাকা কিন্তু এখানে নষ্ট করতে হবে, বাট ফর এ গ্রেটার ইন্টারেস্ট, যেটা তারা অনেক বড় ভবিষ্যৎ দিতে পারে আমি মনে করি। এ প্রতিযোগিতার সেরা দলটি তাদের প্রকল্প নিয়ে যোগ দেবে জাপানে গাড়ি নকশা প্রতিযোগিতার বিশ্বকাপে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র তুরাশ হক পিয়াল এবং শাইখ আল মাহমুদ পনি। স্বাগত আপনাদের দুজনকেই। আপনারা দুটি টিমের নেতৃত্ব দিয়েছেন। নিশ্চয়ই যখন আপনারা যন্ত্রকৌশল পড়েন, গাড়ির নকশা, গাড়ির যে ইঞ্জিন, সেটি নিয়ে আলাদা আগ্রহ থাকে, কিন্তু সেই ইঞ্জিনের একটি প্রতিযোগিতায় কাজ করতে গিয়ে আপনাদের যে টেক্সটে যেই বিষয়গুলি আছে, সেটি যখন সত্যিকার অর্থে কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যালি দেখতে গিয়ে সেটা কোনো ডিফারেন্স পেয়েছেন কিনা, কোনো মানে নতুন ধরনের অভিজ্ঞতা কিনা কাজ করতে? নতুন ধরনের মানে আমাদের বইয়ে যেগুলো পড়ানো হচ্ছে, আমাদের কিন্তু যেহেতু পুরো যন্ত্রকৌশল, তো পুরো যন্ত্রকৌশলের মধ্যে এই যে গাড়ি বানানো, এটা খুবই ছোট একটা পার্ট। তো আমরা যখন গাড়িটা বানানো, গাড়ির ডিজাইন করতে গেছি, তখন আমাদেরকে বাহিরের বিভিন্ন রিসার্চ পেপার, বেশ অনেকগুলো রিসার্চ পেপার আমাদের পড়তে হয়েছে, বিভিন্ন বই পড়তে হয়েছে শুধু অটোমোবাইলের উপর লেখায়। তো ওই বইগুলান থেকে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া নিতে পারছি যে কিভাবে হতে পারবে, এবং আমরা অলরেডি গাড়ি বানানোর কাজ শুরু করে দিছি। তো গাড়ি বানানোর কাজ শুরু করতে আসলে আমাদের যে বইয়ে সবকিছু দেয়া থাকে না সেভাবে, এই জিনিসগুলো আসলে দেখা যাচ্ছে আমাদের ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে অনেক কিছু ঠিক হয়ে আসতেছে যে এটা এভাবে করলে আসলে বেটার হবে না, বইয়ে লেখা ছিল তারপরে একটু আমাদের চেঞ্জ করে এই জিনিসটা এইভাবে করলেই মনে হয় ব্যাপারটা ভালো হবে। এরকম বেশ কিছু পাচ্ছি আমরা। আচ্ছা বনি, আপনার কাছে যেতে চাই যে
এই ইকোরান যে প্রজেক্টটি চলছে, যেখানে আপনারা এখন কম্পিট করছেন, সেই প্রজেক্টটা সম্পর্কে জানতে চাই যে কিভাবে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করলো, আপনারা কিভাবে প্রস্তুতি নিলেন? জাইকা হচ্ছে 2013 সালেও এরকম একটি প্রতিযোগিতা শুরু করেছিল ইকোরান নামে। তো জাইকার সাথে গতবার ছিল হচ্ছে ওয়ালটন, আর এবার জাইকার সাথে সহযোগী হিসেবে রয়েছে হোন্ডা। তো যেটা হয় যে জাইকার বাংলাদেশি একজন প্রতিনিধি আছেন নরহিসা মাতসুমোতো, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেছিলেন যে এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে, এবং সেটা মোটামুটি আজ থেকে প্রায় মোটামুটি 3 থেকে 4 মাস আগে। তো সেখানে উনি কিছু মানে জায়গা থেকে কিছু ইয়ের কথা বলে দেওয়া হয়, কিছু স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয় যে এমন একটি গাড়ি ডিজাইন করতে হবে যেটি সবচেয়ে কম খরচে তৈরি হবে, আবার সেটি হবে অনেক ফুয়েল এফিশিয়েন্ট, মানে অতি অল্প পেট্রোল দিয়ে অনেক বেশি দূর যেতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটাকে সেফ হতে হবে, রাস্তার জন্য সেফ হতে হবে, এবং কস্ট হতে হবে কম, এবং পরিবেশ বান্ধব হতে হবে। তো এইরকম সবগুলো বিষয় মাথায় রেখে একটা অপটিমাইজেশন করে আমাদেরকে হচ্ছে একটা গাড়ি ডিজাইন করতে হবে। তো এই ফাইনাল ডিজাইনটা আমরা জমা দেই হচ্ছে গত মাসের 28 তারিখ, এবং এই ডিজাইনের উপরে একটি প্রেজেন্টেশন হয় হচ্ছে এই মাসের 1 তারিখে। এবং সেই প্রেজেন্টেশনের উপরে যারা আমাদের টিমটি চ্যাম্পিয়ন হয়েছিল, তো আমাদের টিমের জন্য হোন্ডা থেকে একটি 4 স্ট্রোক 110 সিসির ইঞ্জিন দেওয়া হয়। এখন এই ইঞ্জিন নিয়ে আমরা কাজ করছি, এই ইঞ্জিন দিয়ে আমরা যে গাড়িটি ডিজাইন করেছিলাম সেই গাড়িটিকে বাস্তবে আমরা রূপায়ণ করব, বাস্তব চেহারা দিব। এই বাস্তব চেহারা নিয়ে আমরা ডিসেম্বরের 18 তারিখে আবার যাব, এবং তখন অন্যান্য টিমগুলো যারা পার্টিসিপেট করেছিল তারাও তাদের গাড়ি নিয়ে যাবে। তখন আরেকটি কম্পিটিশন হবে, তখন এই গাড়িগুলোর পারফরমেন্স টেস্ট করা হবে, এই গাড়িগুলো কতটুকু ফুয়েল এফিশিয়েন্ট, তাদের স্পেশালিটি কি কি, তারা কতটুকু পরিবেশ বান্ধব, এই সব রকম ক্রাইটেরিয়ার উপরে আবার জাজমেন্ট করা হবে। সেটা আরেকটা সেকেন্ড একটা কম্পিটিশন। পিয়াল, এই যে প্রক্রিয়াটি, সেখানে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো যন্ত্রপাতি প্রয়োজন হয়। বাংলাদেশে গাড়ি তৈরির জন্য যেরকমই হোক, আপনাদের তো এটা সত্যিকার অর্থে একদম আসল গাড়ি তৈরি করতে হবে, সেটা দেখতে যেরকমই হোক না কেন, অন্য যে কোনো একটা রাস্তার কমার্শিয়াল গাড়িতে যা কিছু থাকে সেটা, সেই যন্ত্রপাতি সংগ্রহ করা কতটুকু চ্যালেঞ্জিং, এখানে বাংলাদেশের যথেষ্ট সহজলভ্য কি? আসলে এই জিনিসটা আমরা মানে বানাতে গিয়ে এই জিনিসটা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। যেমন আমরা আমাদের গাড়িতে যে ডিজাইনগুলো করেছি, তো সবকিছু অনেক কিছুই পাওয়া যায় বাংলাদেশে, কিন্তু অনেক কিছু যেরকম ইঞ্জিন ওরা বললো ইঞ্জিন ওরা গিফট পেয়েছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে ইঞ্জিনটা ম্যানেজ করতে হচ্ছে। তো ইঞ্জিন যে ম্যানেজ করা, এই নতুন ইঞ্জিন বাংলাদেশে পাওয়া অনেক বড় একটা টাফ ব্যাপার। তারপর আমরা যে ফুয়েল সিস্টেম, সেখানেও বেশ কিছু ফিচার রাখছি। তো এই ফিচারগুলোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আসলে বাংলাদেশে আসলে সেভাবে ইউজ হয় না, আর যদিও ইউজ হয় সেগুলান মানে রেডিমেড গাড়ির সাথে চলে আসে একদম, মানে পার্টস হিসাবে সেগুলান পাওয়া যায় না। সেগুলানের জন্য আমাদের বেশ ভালো পরিমাণ বেগ পেতে হচ্ছে সেগুলান জোগাড় করতে। কিন্তু এগুলি কোথায় থেকে শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে যোগান? বাংলাদেশে ঢাকাতে একটা জায়গা আছে, সেটার নাম হলো ধোলাইখাল, এখানে অনেক কিছুই পাওয়া যায়, সবকিছু না। আমাদের একটা জিনিসের জন্য আমাদের অলরেডি বাহিরে অর্ডার করতে হয়েছে, তো ওরা ওই জিনিসটা আমাদেরকে পাঠিয়ে দিবে। এই জিনিসটা আসলে বাংলাদেশে নাই, এটা মানে এভাবেই আমাদের কাজ চালাতে হচ্ছে। মানে অবশ্যই এইভাবে, যেহেতু জিনিসটা এখনো তৈরি হয় না বাংলাদেশে কমার্শিয়ালি, ফলে তো চ্যালেঞ্জগুলি আসবেই। বনি, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 18ই ডিসেম্বরের কথা বললেন, তখন যে বিচারক নিশ্চয়ই থাকবে, এই প্যানেলটা কি এখন যারা ছিলেন তারাই, নাকি এর সঙ্গে অন্য কেউ অ্যাড হবেন, বা কিরকম থাকবে এটা? না, আমি যতদূর মানে জাইকা আমাদেরকে যতদূর বলেছে সেই অনুযায়ী তখন বিচারক থাকবেন হচ্ছে হোন্ডার ইঞ্জিনিয়াররা, যারা হোন্ডার গাড়িগুলো তৈরির সাথে যুক্ত থাকেন। তো তারা আমাদের গাড়িগুলো ইন্সপেকশন করবেন এবং দেখবেন যে আমাদের মানে ডিজাইন তো হচ্ছে যে আমরা কাগজে কলমে, সেটা একটা একরকম জিনিস, এবং বাস্তবে সেই গাড়িটার পারফরমেন্স কেমন হবে, রিয়ালিটির সাথে কতটুকু যায়, সেটা ওখানে তারা যাচাই করবেন। এটা তো অবশ্যই একটা ডিজাইনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জে, যেমন ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সে একটা নতুন ইঞ্জিন জোগাড় করা, এবং একই সঙ্গে নিশ্চয়ই আরও যন্ত্রাংশ আছে যেগুলি আপনারা যতই সামনের দিকে এগোবেন ততই এই চ্যালেঞ্জগুলি আরও বাড়তে থাকবে। কিন্তু তারপরেও এই ধরনের কম্পিটিশন আপনাদের, এটা দুজনের কাছ থেকেই জানতে চাই যে পিয়াল, প্রথমে
এই ধরনের কম্পিটিশনগুলি আপনাদেরকে কতটুকু শেখানোর ক্ষেত্রে কাজে লাগছে, এবং একই সঙ্গে একটু জানতে চাইবো যে টিমটা কিভাবে গঠিত হয়েছে। আচ্ছা, আমাদের যে প্রথমে বলেন যে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, আসলে আমরা যদি ভার্সিটি থেকে বের হয়ে আমরা আসলে প্রকৌশলী হব। তো প্রকৌশলী হওয়ার জন্য আসলে যে আমরা জাস্ট যে বইয়ের জিনিসটা পড়ে আসছি সেই জিনিসটা দিয়ে দেখা যাবে আসলে আমাদের মানে রিয়েল লাইফে খুব বেশি আমরা ওই দিয়ে কাজ করতে পারবো না। আমাকে দেখা যাচ্ছে যে থিওরিটিক্যাল যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে প্র্যাকটিক্যাল ভ্যালুর অনেক চেঞ্জ থাকবে। তো আমাকে যখন মাঠে নেমেই এই জিনিসগুলো নিয়ে ঠিক করতে হবে যে এটা আসলে এটার জন্য পারফেক্ট হচ্ছে না, এখানে এটা চেঞ্জ করলে পারফেক্টটা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন থেকে শিখতে পাচ্ছি। যে আমরা একটা জিনিস ডিজাইন করছি, এখন মাঠে নেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে এই জিনিসটা আরেকটু এভাবে করা উচিত ছিল, এই জিনিসগুলো আমরা এখন থেকে শিখতে পাচ্ছি। একটা টাইমলাইন আমাদের দেওয়া আছে, যেমন ইকো রানের জন্য দেওয়া আছে 18 ডিসেম্বর। এই টাইমলাইনের মধ্যে একটা পুরো কার বানায় ফেলা এটা অনেক বড় একটা টাফ কাজ। এই কাজটার জন্য আমাদের একটা প্রেশার নেওয়া শিখতে পারবো, আমরা আসলে শিখতে পারবো যে কিভাবে টাইমের মধ্যে একটা প্রজেক্টের কাজ ঠিকভাবে শেষ করতে হয়। এই জিনিসগুলো আসলে আমাদের পরবর্তীতে আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করবো তখন এই জিনিসগুলো আমাদের অনেক বেশি সহযোগিতা করবে। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে বনি আপনার কাছে আসবো যে কিভাবে টিম গঠন করলেন আপনারা, সেক্ষেত্রে প্রক্রিয়াটি কেমন ছিল, এবং একই সঙ্গে এই যে গাড়ি তৈরি হচ্ছে সেই গাড়ি তৈরির যে খরচটা সেটা কিভাবে বহন করছে, এটা আপনাদের টিম শুধু না, পুরো কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকেরই বাস্তবতাটা আমরা জানতে চাইবো একটা বিরতির পর ফিরে এসে। আশা বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। বনি, তোমার কাছে যেতে চাই যে দলটা কিভাবে তৈরি করা হলো সেটা আগে একটু জানতে চাই। আচ্ছা, তো প্রথমে যেটা বলি যে আমরা শেল ইকো রানের আগে আরেকটা কম্পিটিশনে অংশ নিতে চেয়েছিলাম, শেল ইকো ম্যারাথন। তো যেটা হচ্ছে যে টাইম লাইনটা শেষ হয়ে যায়, আমরা সেখানে পার্টিসিপেট করতে পারিনি। তো এরপরে যেটা হয় যে বন্ধুদের সাথে কথাবার্তা হয়, আমাদের মানে প্রাইমারি ইচ্ছা ছিল হচ্ছে সেখানে অংশ নেওয়া, তো করতে পারিনি। তখন আমরা খুঁজতে থাকি, ইকো রানের খোঁজ খবরটা আমরা পেয়ে যাই। তো দেখা গেছে যে আমাদের টিমের 10 জন মেম্বারের মধ্যে আমরা মোটামুটি 8 জন হচ্ছি দ্বিতীয় বর্ষের, সেকেন্ড ইয়ারের, আর 2 জন হচ্ছেন চতুর্থ বর্ষের। তো এখন আমাদের দেখা গেছে যে আর সবাই আমরা মানে একদম ফার্স্ট ইয়ার থেকে সবাই একই সেকশনে, সবাই বন্ধু, একই ডিপার্টমেন্টে একই সাথে খেলাধুলা করছি, প্রোগ্রাম করছি। তো তখন আমরা বুঝতে পারি যে আমাদের একটা ইচ্ছা, প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে। তো আমাদের ইচ্ছাটা হচ্ছে আমরা অটোমোবাইল নিয়ে কাজ করব। মেকানিক্যাল তো একটা হিউজ সাবজেক্ট, এখানে অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে। তো আমাদের দেখা গেছে যে কমন ব্যাপারটা যেটা, আমরা হচ্ছে অটোমোবাইল নিয়ে কাজ করতে চাই। তো এই হালকা পাতলা কাজ করতে করতে বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা কিছু বড় ভাইয়ের সান্নিধ্যে আসি, যারা ইতিমধ্যে অটোমোবাইল নিয়ে অনেক কাজ করেছেন। 2013 সালে তারা 2টি গাড়িও বানিয়েছিলেন। তো তাদের কাছ থেকে এসে আমরা অনেক কিছু শিখতে পারি, গাড়িগুলো কিভাবে মানে একদম হাতে কলমে শেখা যেটা বলে। তো এভাবে আস্তে আস্তে হচ্ছে যে আমাদের ট্রেনিংটাও হয়, এবং আমাদের যে এই যে 10 জনের টিম, দেখা গেছে এই 10 জনের মধ্যে এক একজন হচ্ছে এক এক ধরনের কাজ করে। মানে একটা টোটাল টিম যেটাকে বলে, যে কেউ যদি হচ্ছে যে ডিজাইনে খুব ভালো, তো কেউ হচ্ছে যে গাড়ির টেকনিক্যাল দিকে খুব ভালো, তো আরেকজন হচ্ছে যে এটার প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, টিম লিডার কিভাবে মানে ডিরেকশন কিভাবে দিতে হবে, কমিউনিকেশন কিভাবে করতে হবে, এই ধরনের কাজে ভালো। তো মানে টাকার উৎসটা কিভাবে এটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে। যদি আপনি কোনো টেকনিক্যাল কাজ করতে চান, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে ইনোভেটিভ কোনো কাজ করতে গেলে। তো আমাদের গাড়িটার দাম আমরা দাঁড় করিয়েছিলাম যে এভারেজে প্রায় 2,45,000 টাকা। আর যদি আমরা প্রোটোটাইপ বানাই তাহলে আরেকটু বেশি খরচ পড়বে, কারণ আমাদের তো একটু ট্রায়াল অ্যান্ড এরর মেথড চালাতে হবে, যে সবকিছু যে প্রথমবারে কাজ করবে সেটাও না। এখন হোন্ডা আমাদেরকে একটা ইঞ্জিন দিয়েছে, তাতে আমাদের খরচ অনেকটুকুই কমে গেছে, কিন্তু বাকি অংশটুকু নিয়ে আমরা এখনো যথেষ্ট সংশয়ে আছি। আমরা আশা করছি যে কোনো না কোনো বিত্তবান গোষ্ঠী বা ইউনিভার্সিটির কি এই ধরনের কাজ করার কোনো গ্র্যান্টসের সুযোগ আছে? ইউনিভার্সিটি সবসময় যে করে সেটা না, সবসময় যে তারা মানে এগিয়ে আসে সেটা না। তো আর ভার্সিটির কাছ থেকে ঠিক মানে এত বিশাল পরিমাণটা আসলে পাওয়া যায় না, কারণ ভার্সিটিরও তো হচ্ছে একটা নির্দিষ্ট বাজেট থাকে, তারা এখানে ব্যয় করবে। আমরা হুট করে চাইলেই তাদের পক্ষে দেওয়াটা সম্ভব হয় না।
তো সবচেয়ে যেটা ভালো হতো যে আমার ইন্ডাস্ট্রি আর ইনস্টিটিউশনের মাঝখানে যদি একটা লিঙ্ক আপ থাকতো, যে আমরা একটা নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করছি, তো যদি ইন্ডাস্ট্রি লোকজন যারা তারা যদি আমাদেরকে হেল্প করতো, তাহলে আমরা ল্যাব থেকে জিনিসটাকে মার্কেটে নিয়ে আসতে পারতাম। সেক্ষেত্রে আমাদের নিজেদের ইনোভেশনটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগানোর একটা সুযোগ হতো, সেদিক থেকে আবার তাদেরও একটা লাভের সুযোগ হতো। তো আমাদের দেশে এই যে বিল্ড আপটা এটা হচ্ছে না, আমরা এটার জন্য অনেক বেশি সাফার করছি, যে আমরা কিভাবে আমাদের এই টাকাটা খুব বেশি না, এই 4 লাখ টাকা বা 3 লাখ টাকা বাংলাদেশে কোনো মানে সরকারের কাছে কোনো বড় ব্যাপারই না, কিন্তু আমাদের কাজগুলোতে এই আমরা সেটা ইন্ডাস্ট্রিতে খুঁজে পাই যারা না। আছে তাদের জন্য বড় ব্যাপার না, কিন্তু ওই যে লিঙ্কটা হয় না। পিয়াল, এই ক্ষেত্রে বিকল্প কি ভাবছেন, যে যদি অর্থায়নের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির কেউ এগিয়ে আসে তাহলে আসলোই, কিন্তু তারপরেও তো আপনাদের হাতে খুব সময় নেই, ডিসেম্বরের মধ্যে কাজটা তৈরি করে ফেলতে হবে। আসলে আমরা এখন থেকে ট্রাই নেওয়ার মানে চেষ্টা করতেছি যে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিকভাবে সহযোগিতা পাওয়া যায় কিনা। সেটা যদি কোনোভাবেই পাওয়া সম্ভব না হয়, তাহলে আমরা যারা টিম মেম্বার আছি তা আমরা মানে আমাদের কাজ শুরুর সময় হয়তো আমরা সব টাকা পাবো না। আমরা একটা পরিকল্পনা করে রেখেছি যে আমরা কিছুটা দিব এবং বাকি কাজ মানে কিছুটা কাজ আগানোর পরে যেন আমরা বাকি কাজটা শেষ করতে পারি, সেজন্য আমরা মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থটা নিতাম। এখন যদি কোনোভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ম্যানেজ করতে না পারি, তাহলে আমাদেরকে কিছু দিতে হবে আর ইউনিভার্সিটির কাছ থেকে তখন কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। এখন তো সময়ও আপনাদের খুব বেশি নেই, কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? আপনাকে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের কাছে লিখছেন নাকি প্রক্রিয়াটা শুরু হয়েছে, বা পরিকল্পনা হয়েছে যে কিভাবে আপনারা স্পন্সরশিপের জন্য অ্যাপ্রোচ করবেন? আসলে আমাদের যে প্রজেক্টটা, আমাদের প্রজেক্ট একটু বড় কি কারণে, আগামী বছর ফিলিপাইন্সে একটা প্রোগ্রাম হবে, সেটা হবে মার্চ মাসে। তো সেটার জন্য আমরা ওখানে পার্টিসিপেট করব। আমরা 2টা ডিজাইনিং ফেজ পার করছি। তো আমাদের শুধু আসলে গাড়িটা বানায় থেমে থাকলেই হবে না, আমাদের গাড়িটা নিয়ে ওখানে যেতে হবে। ওইখানে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় যে টিমগুলো আছে তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে। তো তাদের সাথে কম্পিট করার জন্য আমাদের ওখানে যেতে হবে, গাড়িটা পাঠাতে হবে। তো এটার জন্য একটা বড় ধরনের খরচের ব্যাপার আছে। তো সবকিছু মিলায় আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড় করাইছি, এবং সেই অ্যামাউন্টটা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তোলার জন্য আমরা কিছু স্পন্সরশিপের জন্য কিছু পোর্টফোলিও দাঁড় করাইছি, এবং সেগুলো 2-1টা কোম্পানিতে আমরা পাঠানো শুরু করে দিয়েছি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছে তারা সহযোগিতা করছেন, তারা বিভিন্ন লিঙ্ক দেওয়ার ট্রাই করতেছেন। মানে আমরা কাজটা চালাই যাচ্ছি, দেখা যাক। মানে তাদের তো বিভিন্ন রকম ভাবে আমরা প্রচারণার সুযোগটা দিতে পারবো, যেমন আমাদের গাড়িতে তারা বিভিন্ন রকম লোগোটো ইউজ করতে পারবে। বিভিন্ন জায়গায় আমাদের প্ল্যান আছে যে আমরা যে গাড়িটা বানাচ্ছি শুধু বিশ্ববিদ্যালয় না থেকে বিভিন্ন কলেজে সায়েন্স ক্লাব, স্কুলের সায়েন্স ক্লাবে গিয়ে তাদেরকে জিনিসটা দেখাই, তারাও যেন একটু আগ্রহী হয়ে ওঠে। তার উপর আরো বিভিন্ন রকম আমাদের ভার্সিটিতেও একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে। তো সবকিছু মিলায় যারা আমাদেরকে সহযোগিতা করতে চান তারাও আসলে খুব বেশি যে মানে তারাও কিছু বেনিফিট পাবেন, আসলে তাদেরও প্রচারণাটা হয়ে যাবে। এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমাদের টিমের ড্রিমটা হচ্ছে যে এই কম্পিটিশন বেজ না, মানে এই কম্পিটিশনটা শেষ হয়ে যাবে এবং আমরা গাড়িটা ফেলে রাখবো সেটা না। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে গাড়ি ম্যানুফ্যাকচার করব। আচ্ছা, বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এখান থেকে প্রতি বছর 180 জন করে ছাত্র পাশ করে এবং তারা দেশের বাইরে চলে যায়। তো দেশে যদি আমরা হচ্ছে যে গাড়ি ম্যানুফ্যাকচারের কাজগুলো করতে পারতাম, দেশে কিন্তু যথেষ্ট মেধা আছে, রিসোর্স আছে, জাস্ট উদ্যোগটা নেই। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এটা নিয়ে এগিয়ে যাব, স্বল্প খরচে যদি একটি গাড়ি বাজারজাত করা যায়, যদি কোনো ব্যবসায়িক গোষ্ঠী আমাদেরকে সেই ফিনান্সিয়াল হেল্পটা করে। কিন্তু গাড়ি এটা তো আমরা জানি যে এটা একটা বৃহৎ শিল্প, এটা কি কুটির শিল্পের মতো করা সম্ভব? কুটির শিল্পের মতো করা সম্ভব না। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, ভারত কিন্তু মানে তাদের গাড়ির চাহিদা কিন্তু বলতে গেলে সম্পূর্ণ তারা নিজেরাই তৈরি করছে। ভারতের সাথে আমাদের যদি তুলনা করি, স্বাধীনতার শুরুর দিকে তাদের সাথে আমাদের খুব বেশি পার্থক্য কিন্তু ছিল না। তো আমরা ওদের ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন, হোমি ভাবা কিংবা বিড়লা গোষ্ঠী বা টাটা গোষ্ঠী, তারা কিন্তু টোটালি টেকনিক্যাল দিক থেকে চিন্তা করেছেন যে তারা যে শুধু অর্থ উপার্জন করে যাবেন তা না, ইনোভেশনকে হেল্প করে, দেশীয় টেকনোলজিকে হেল্প করে তারা হচ্ছে নিজেদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা দাঁড় করিয়েছেন। এবং বাংলাদেশের জন্য এখন যেটা আসার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে অটোমোবাইলের একটা বাজার তৈরি হয়েছে, এবং এই বাজারটা একটা ইন্ডাস্ট্রি করার মতো সাইজেবল বলা যায়, যে একটা ইন্ডাস্ট্রি করলে সেটা ভায়াবল যদি করতে হয় তাহলে সেইটুক বাজার নিশ্চয়ই তৈরি হয়েছে। এবং যেটা হচ্ছে বিষয়
যে আমরা যদি গাড়ি আনতে থাকি, একের পর এক গাড়ি আনলাম, তো আমাদের ঢাকার অবস্থাটা একটু এখন দেখেন যে অসংখ্য গাড়ি, আপনি কালো ধোয়ার কারণে আপনি রাস্তায় বের হতে পারছেন না, আপনার চোখ জ্বলছে। তো আমাদের এত গাড়ি দিয়ে তো আমাদের দরকার নেই, আমাদের দরকার পরিবেশ বান্ধব গাড়ি। তো আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা গাড়িটা দিব কম খরচে, যাতে মধ্যবিত্ত এফোর্ড করতে পারে। সেই গাড়িটা হবে হচ্ছে ফুয়েল এফিশিয়েন্ট। সো আমার হচ্ছে যে মানে পেট্রোল নিয়ে যে ক্রাইসিসটা সারা পৃথিবীতে চলছে, সেটার দিকে একটু পজিটিভ একটা এফোর্ট হবে এবং পরিবেশ বান্ধব হবে, এমিশন খুব কম হবে, কার্বন এমিশন খুব কম হবে। তো আমরা চাই যে ঢাকা শহরে অনেক গাড়ি আছে, হ্যাঁ আমাদের গাড়ির একটা চমৎকার বাজার তৈরি হয়েছে, কিন্তু আমরা ঢাকা শহরটাকে বসবাসের অযোগ্য করে ফেললাম গাড়ি দিয়ে ভরিয়ে। সেটা না, আমাদের প্ল্যান হচ্ছে যে গাড়ি থাকবে এবং সেটা হবে পরিবেশের জন্য ইতিবাচক। পিয়াল, খুব সংক্ষেপে জানতে চাই যে আপনাদের দলের লক্ষ্য কি? আমাদের দলের যে লক্ষ্যটা, আমরা যে প্রথমে যে দলটা যখন গঠন করি তখন মানে আমাদের প্রথম টার্গেটটা ছিল যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনটার কথা বললাম সেটাতে যেন আমরা কম্পিট করতে পারি। তো এতদিন প্রায় 2-3 মাস ধরে আমরা ডিজাইনিং সব করার পরে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যখন দাঁড়া গেছে, তখন আমরা আসলে আরো বিভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলাম। যেমন শুধু গাড়িতেই না, আমরা আরো 2-1টা প্রজেক্টে চিন্তা ভাবনা করতেছি। যেমন কৃষি নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে আমাদের টিমে, এবং আমাদের আরো একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা হলো এরকম যে আমরা যেমন গাড়ি নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে আরো অনেক কাজ হচ্ছে, যেমন রোবোটিক্সে অনেক বেশি কাজ হচ্ছে, এরকম আরো অনেক প্রজেক্ট যেগুলো নিয়ে বাংলাদেশের তরুণরা কাজ করতে পারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে, প্রচুর হচ্ছে। তো এগুলা নিয়ে কোনো একটা পাবলিকেশন টাইম রেগুলারলি বের করা যায় কিনা, যেন প্রত্যন্ত স্কুলের ছেলে সে যেন জানতে পারে যে কোন লেভেলের কাজটা হচ্ছে, সবাইকে যাতে এটার ভিতরে এবং কিভাবে কাজটা আগ্রহী করে তোলা যায়, আগানো উচিত, কি কি শেখা উচিত আমার এটার জন্য, এটা আমরা আগামী 2-1 মাসের মধ্যে এটা নিয়ে বেশ বড়সড় একটা স্টেপ নেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে টিম থেকে। তুরাশ হক পিয়াল এবং শাইখ আল মাহমুদ বনি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। পানিতে ডুবে যেন কেউ মারা না যায় সেজন্য সাঁতার শেখাচ্ছে নেত্রকোনার একটি স্বেচ্ছাসেবক সংগঠন। 4 থেকে 12 বছর বয়সী শিশুদের সাঁতার শেখাচ্ছে তারা। তাদের মতে অসচেতনতা আর সাঁতার না জানাই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণ। গবেষণায় তথ্য বেরিয়ে এসেছে, দেশে প্রতি ঘন্টায় পানিতে ডুবে মারা যায় অন্তত 2 জন শিশু। বছর 3 আগে নেত্রকোনায় জীবনের জন্য সাঁতার স্লোগান নিয়ে কাজ শুরু করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও একটি বেসরকারি সংস্থা। এই 2 সংস্থার কাছ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাঁতার শেখানোর প্রশিক্ষণ নেয় 550 স্কুল কলেজের শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে 3 বছরে জেলার বিভিন্ন গ্রামে প্রায় 45,000 শিশুকে সাঁতার শিখিয়েছেন শিক্ষার্থীরা। প্রশিক্ষণের শুরুতে জলাশয়ে বাঁশ দিয়ে তৈরি করা হয় মাচা। এরপর 21টি ধাপে শেখানো হয় সাঁতার। এসব ধাপের মধ্যে আছে গভীর পানিতে 30 সেকেন্ড হাত পা নেড়ে এক জায়গায় স্থির থাকা, অন্যজনকে উদ্ধার, নিরাপদে পানিতে নামা ও উঠে আসা। সব শেষ 25 মিটার ফ্রি স্টাইলে সাঁতার শেখার মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ করে একজন শিশু। 15-20 দিন হলো আমি সাঁতার শিখছি। তখন আগে আমি ভয় পাইতাম, আমি পানিতে নামলে, এখন আমি পানিতে নামলে ভয় পাই না। সাঁতার শিখে আমার খুব উন্নত, আমার ভয় লাগে না, পানিকে আর ভয় পাই না। সাঁতার শেখানোর এ কাজে এগিয়ে আসছেন স্থানীয়রাও। আমরাও আগে দিই যে বাচ্চাটা তোমরা শিখো, যেভাবে না মরে পানিতে বয়ে। একটি পুকুরকে কেন্দ্র ধরে এক ব্যাচে মোট 25 জন শিশুকে সাঁতার শেখায় 2 জন প্রশিক্ষক। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিশুদের সাঁতার শেখাতে পেরে দারুণ খুশি প্রশিক্ষকরা। 9 মাস ধরে আমি এই সাঁতার প্রশিক্ষক, আমি সাঁতার শিখাইতেছি বাচ্চাদেরকে সাঁতার শিখাইতে আমার খুব আনন্দ লাগে। 4 থেকে 10 বছরের সকল ছেলে মেয়েদেরকে, শিশু কিশোরদেরকে আমরা সাঁতার শেখাচ্ছি, যেটা জীবন রক্ষাকারী সাঁতার। যে সাঁতার শেখার মাধ্যম দিয়ে একটা শিশু পানিতে ডুবে মৃত্যু থেকে প্রতিরোধ বা ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি অন্য শিশুদেরকেও সে রক্ষা করতে পারবে। পর্যায়ক্রমে জেলার সব শিশুদের সাঁতার শেখাতে আরও প্রশিক্ষক তৈরি করা হবে বলে জানিয়েছেন সহকারী মাঠ পরিদর্শক। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিয়েছেন জাতীয় সাঁতার কোচ ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু মাহবুবুর রহমান। স্বাগত মাহবুবুর রহমান। আমরা নেত্রকোনার যে উদ্যোগটি দেখলাম এটি অবশ্যই খুবই প্রশংসনীয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে তারা সাঁতার শেখাচ্ছেন। মাহবুবুর রহমান, আমরা জানতে চাই যে বাংলাদেশে সাঁতার শেখানোর এখনকার অবস্থাটা কি? একটা তো সাধারণভাবেই অনেকেই তার বাড়ির পাশে সাঁতার শেখে, কিন্তু এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে অ্যাকচুয়ালি
পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের কিছু লোকাল কিছু কোচ আছে আমাদের, তারা বিভিন্ন জায়গায় জায়গায় যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় সাঁতার শেখাচ্ছে। সিআরপিআই খুব সিআরপিআই ব্যবস্থাপনায় ওখান থেকে কিছু সাহায্য সহযোগিতা আসতেছে, ওই টাকা পয়সার মাধ্যমে সাঁতার শেখাচ্ছে। এবং ঢাকারও সুইমিং পুলগুলোতে এই সাঁতার শেখানো হচ্ছে। আপনার যেভাবে আমি দেখলাম টেলিভিশনে, মানে খুবই ভালো উদ্যোগ। এরা নিজের থেকেই এরা সাঁতার শেখাচ্ছে। মানে আমার কাছে আমি একটা পরিচিত লাগলো না, আমি দেখলাম যারা শিখাচ্ছে পরিচিত না, এরা নিজে থেকে শিখাচ্ছে। আবার সিস্টেমটাও এদের খুব সুন্দর আছে, সিস্টেম বাস দিয়ে সুন্দর করে এই বানায়া করে দিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং যারা শিখতেছে ওরা একটু প্রপার মনে হচ্ছে যে একদম নিয়মতান্ত্রিক সাঁতার, কিন্তু তারা এমনি সাঁতার জানে, ওটা ওদেরকে দিয়ে দেখানো হয়েছে। যা মনে হইলো স্টাইল যা দেখলাম, এরা সাধারণত আগে সাঁতার জানায় এরা। আচ্ছা মাহবুবে, একটু জানতে চাই যে আপনারা তো জাতীয় পর্যায়ে কাজ করছেন, কিন্তু জাতীয় পর্যায়ে সাঁতার প্রশিক্ষণের ক্ষেত্রে যারা আসছেন তাদের, মানে আমরা জানি যে আমরা একটা নদীমাতৃক দেশ, প্রায় সবখানেই পানি আছে, কিন্তু তারপরেও সাঁতারের ক্ষেত্রে আরো ভালো করার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতাগুলি কি মনে করেন? এখন চায়না কিংবা উন্নত দেশগুলা যারা আছে, এরা কিন্তু গ্রুপ আছে, এদের 14 থেকে 16 বছরের মধ্যে একটা গ্রুপ আছে, 16 থেকে 18 বছর একটা গ্রুপ আছে, 18 থেকে 24 বছর যারা নিয়ে অলিম্পিক এশিয়ান গেম যারা করে, ওই লাস্ট গ্রুপ। 4 বছর তাদের একটা প্রিপারেশন থাকে। সিনিয়র গ্রুপ এশিয়ান গেমস অলিম্পিক করে বেরিয়ে যায়, ওই সেকেন্ড গ্রুপ যায়, ওটাকে আবার ধরে পরবর্তীতে এশিয়ান গেমস আর অলিম্পিকের জন্য রেডি হয়। আবার পিছনের গ্রুপটা ঠিক ওই গ্রুপটা কভার করে, এরকম গ্রুপ 4টে করে থাকে। কিন্তু আমাদের কিন্তু সেই রকম কন্টিনিউ প্র্যাকটিস করা কিন্তু আমাদের হয় না, সেরকম দীর্ঘমেয়াদী 2 বছর 4 বছরের সেরকম ব্যবস্থা আমাদের নাই। এবং প্রতি বছরই দেখা যায় আমাদের আসলে কম্পিটিশন আমাদের কম। কম্পিটিশন, একটা সুইমার সারা বছর প্র্যাকটিস থাকতে পারে তখনই যদি তার 3টা কম্পিটিশন থাকে, কিন্তু কম্পিটিশন সারা বছরে একটা, এরপরে মানে অস্বস্তি আসা যায়, তারপরে দেখা যায় যে তারা ওই কিছুদিন রেস্ট করে, এরপরে আবার দেখা যায় শীতের মধ্যে আমাদের 3 মাস এমনিই বন্ধ থাকে প্র্যাকটিস, মানে তখন প্র্যাকটিস করার মতো ফ্যাসিলিটি থাকে না, এবং ঠান্ডার জনিত কারণে আমরা প্র্যাকটিস করতে পারি না। কিন্তু বিদেশে কিন্তু কোনো বন্ধ নেই, এদের কিন্তু কন্টিনিউ 4 বছর মেয়াদি কিন্তু এক একটা গ্রুপ কিন্তু ওয়ার্ল্ড অলিম্পিকে যাচ্ছে এবং ওখান থেকে শেষ করে যাচ্ছে, দ্বিতীয় গ্রুপ আবার অলিম্পিকে যাচ্ছে, তৃতীয় গ্রুপ আবার সেকেন্ড গ্রুপে যাচ্ছে, এভাবে রানিং তাদের চলতে আছে, কিন্তু আমাদের সেই ধারাবাহিকতা নাই। এই ক্ষেত্রে প্রশিক্ষণ আপনারা যেটা দেন সেখানে কি ধরনের সুযোগ সুবিধা থাকে? আমরা নিশ্চয়ই বিশ্বমানের সুযোগ সুবিধা এখনো আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, আমরা বিশ্বমানের, কিন্তু আমাদের থিওরিটা ওরকমই, কিন্তু উন্নত প্রযুক্তি কিংবা টাকা পয়সা যে খরচের ব্যাপার, ওগুলা কভার করা যায় না, ফলে আমরা ওই টার্গেটটা পুরো করতে পারি না। আচ্ছা মাহবুবুর রহমান, আপনার সঙ্গে আরো কিছু আলোচনা করব। বিশেষ করে জানতে চাইবো যে প্রতিযোগিতা না, বাঁচার জন্য যে সাঁতারটা শেখা দরকার, যেটা নেত্রকোনাতে একটা বড় উদাহরণ হিসেবে দেখেছি যে অসংখ্য শিশুকে তারা শিখেছে, এই ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নিলে আপনি মনে করেন যে এটা একটা কার্যকরী উদ্যোগ হতে পারে? আমরা একটা বিরতির পর আপনার মতামত জানব। থ্যাংক ইউ। আশা বাংলাদেশে নিচ্ছে একটা স্বাগত আরেকবার, দেখছেন আশা বাংলাদেশ। আমাদের সঙ্গে আছেন জাতীয় সাঁতার প্রশিক্ষক মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, জীবন বাঁচানোর জন্য যে সাঁতার, সেইটি আরো যদি প্রসার করতে হয় সেই জন্য আপনার পরামর্শ কি? সেজন্য বাংলাদেশের যত স্কুল আছে, স্কুলের সমন্বয় প্লাস চেয়ারম্যান, গ্রামের মেম্বার, এদের সমন্বয়ে যদি এই সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় সাঁতার শেখা বাচ্চা কাচ্চা বাদ থাকবে না। মানে আপনি বলছেন যে স্কুলে যদি এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়, আর স্কুল থেকে যদি যেহেতু অনেক গেম টিচার আছে, স্কুলের শিক্ষক আছে, তারা যদি একটা ক্লাসই নেয় সাঁতারের উপরে, তাহলে মনে হয় কমপক্ষে ওই স্কুলের ছাত্রগুলার আর অসাঁতারু থাকবে না। কিন্তু সাঁতার শেখানোর জন্য বিশেষ করে ঢাকা শহর বা বড় শহরগুলিতে যথেষ্ট পরিমাণ পুল অথবা পুকুর তারা পাবে কিভাবে?
ঢাকা শহরে তো এখন পুকুর নাই, তাদেরকে বাই টার্নে ওই সুইমিং পুলে যেতে হবে, কিন্তু সবার পক্ষে তো সুইমিং পুল হলো গিয়া কমার্শিয়াল। তো ওইখানে দেখা যায় মাসে 2,500 টাকা 3,000 টাকা লাগে, এটা সবার পক্ষে আবার সম্ভব হয় না। যেমন পুকুরে যেমন গ্রামগঞ্জে এখন যেমন ফ্রি সাঁতার শিখতে পারে এবং পুকুরে ওখানে কোনো পয়সা লাগে না, সেই ক্ষেত্রে সবাই শিখতে পারে। ঢাকায় আবার একটু কমার্শিয়াল, ওখানে তো পয়সা ছাড়া আবার শিখতে পারে না কেউ। কিন্তু সরকারি যেই পুলগুলি আছে মিরপুরে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশেও একটা, এগুলি কি সারা বছর? এগুলো সুইমিং ফেডারেশনের, এটা সুইমিং ফেডারেশন আয় এখানে। তবে সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এখান থেকে লোক যাচ্ছে এবং 2 সপ্তাহ 3 সপ্তাহ করে ট্রেনিং করে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যাচ্ছে। কতদিনের প্রশিক্ষণ সর্বনিম্ন হলে মনে করেন যে একটা শিশু সাঁতার শিখতে? বাচ্চার জন্য নিয়ার অ্যাবাউট 21 ডেজ যথেষ্ট। আচ্ছা, মানে 21 দিনের একটা প্রশিক্ষণ কোর্স করলেই সে মিনিমাম বাঁচতে পারবে। তাহলে সেইটা ধরেন আমরা তো শিক্ষা ক্ষেত্রে অনেক কিছুই করছি, সমস্ত বইগুলি দিয়ে দিচ্ছি ফ্রি, এবং সেটা একটা দুইটা না 33-34 কোটি বই। ফলে এটা যদি একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়, আপনাদেরকে যদি এটাতে সম্পৃক্ত করা হয়, তাহলে নিশ্চয়ই খুব দ্রুত শিশুদেরকে যে এই বেসিক স্কিলটা দেওয়া সম্ভব হবে। জি জি জি, এটা নিশ্চয়ই স্কুল থেকেই শুরু হওয়া প্রয়োজন। আগে তো স্কুল থেকে ছিল, ইদানিং স্কুল থেকে বন্ধ হয়ে গেছে। আমরা তো স্কুলে সুইমিং করছি বড় আকারে, কিন্তু এখনো স্কুলে সুইমিং হয় কিন্তু ছোট আকার, কোন ধরনের প্রতিযোগিতা সেরকম হয় না। আচ্ছা, কিন্তু আগে এটা কি প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ছিল নাকি জাতীয় পর্যায়েও বয়স ভিত্তিক? না, এটা স্কুলের প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে, স্কুল জাতীয় পর্যায়ে আছে, আবার এমনিও জাতীয় পর্যায়ে আছে। ওটা কিন্তু আগে যেমন খুব মানে ওরা বড় আকার ছিল, এখন আকারটা ছোট হয়ে গেছে, আগের মতো ওরকম বড় আকার নাই। আচ্ছা, এইটা যদি আবার করতে হয়, এটা কাদের দায়িত্ব হবে? এটা কি স্কুল ফেডারেশন, এটা সাঁতার ফেডারেশনের নাকি স্কুলের? সাঁতার ফেডারেশনও পারে, যে বাধ্যতামূলক সাঁতার শেখানো প্রত্যেক স্কুল থেকে। হয়তো দেখা যাবে ওইখান থেকে সবাই সাঁতার শিখলে ওইখান থেকে শতকরা 2-1 জন হয়তো জাতীয় লেভেলও একদিন চলে আসতে পারে ওইখান থেকে। মাহবুবুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বায়োগ্যাসের সুবিধা পাচ্ছে ফরিদপুরের পদ্মার চর অঞ্চলের মানুষ। গত কয়েক মাস ধরে এর সুবিধা নিচ্ছে 278টি পরিবার। এতে পরিবর্তন এসেছে তাদের জীবনমানের। বায়োগ্যাস প্লান্ট ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় AKK নামে স্থানীয় একটি সংস্থা স্থাপন করেছে এসব প্লান্ট। আধুনিক সুযোগ সুবিধার নাগাল পায় না পদ্মাচরের বাসিন্দারা। গ্যাস না থাকায় এতদিন রান্না হতো কাঠ পুড়িয়ে, তবে এবার সে চিত্র বদলেছে। গোবর ব্যবহার করে তৈরি বায়োগ্যাসেই এখন রান্নাবান্না করছে গৃহিণীরা। জার্মান সংস্থা আন্দ্রে হিলফির সহযোগিতায় প্লান্টগুলো স্থাপন করেছে স্থানীয় সংস্থা AKK। এতে 7 ইউনিয়নের 100-এরও বেশি গ্রামে পৌঁছেছে বায়োগ্যাস। গোবরগুলি ফেলে দিতাম, এখন এগুলি দিয়ে বায়োগ্যাস বানাইয়ে আমরা ভাত রান্না করতেছি, আর এই সারগুলি আমরা জমিনে ফেলাইতেছি। লাকড়ি লাগে না, অনেক সুযোগ সুবিধে আছে, হাড়ি পাতিলি কোনো কালি পড়ে না। খড়ি কিনা লাগতেছে না, টাকাটা বাইসে গেল, ওই টাকাটা অন্য কামে আমি ফান্ডে লাগাইতেছি। 8 জনের পরিবারের জন্য প্লান্ট স্থাপনে ব্যয় হচ্ছে 1,22,000 টাকা। 4 সদস্যের পরিবারের জন্য তা 62,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।